1947 সালের পর থেকে প্রতিটি প্রতিবেশীর বিরুদ্ধে ভারত সামরিক আগ্রাসন চালিয়েছে। একটা স্বাধীন দেশের ভিতর দিয়ে আপনার কার্গো যাচ্ছে, শিপমেন্ট যাচ্ছে, কিন্তু আপনি ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারবেন না। তার মানে আপনি অস্ত্র সহ নিউক্লিয়ার পাওয়ার পর্যন্ত আপনি পাঠাতে পারেন, ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারবেন না। শুরুতে থাকলো করিডোর, তারপরে ট্রানজিট। তারা সিদ্ধান্ত নিচ্ছে মিটিং এ যে আমরা এখন থেকে মুভমেন্ট শব্দ দ্বারা ওগুলোকে রিপ্লেস করব। তাহলে আপনার কি মনে হয় যে এই মুভমেন্ট শব্দ দিয়ে আসলে জনগণকে একটা মানে ইজ ইট ডিসেপটিভ, ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমার কাছে তো তাই মনে হচ্ছে, কারণ এটার তো আর কোনো উদ্দেশ্য আমি খুঁজে পাই নাই। যে এটা এত অসম চুক্তি, ইনইকুয়ালিটি অফ বার্গেনিং পাওয়ার, চুক্তিটা পড়লেই বোঝা যায় যে যারা ড্রাফট করেছে এবং যারা ওয়ার্ড গুলো এখানে নিয়ে আসছেন, যেমন এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে নোবেল শব্দ কেন ইউজ হবে? আপনাকে অশেষ ধন্যবাদ জনাব অলিউল্লাহ নোমান সাহেবকে, আন্তরিক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান সাহেবকে, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং অত্যন্ত সাহসী লেখক, সম্পাদক, এবং যিনি সরকারের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্বে ছিলেন এবং চুক্তির ব্যাপারে খুব সুন্দর নিটিগ্রিটি দর্শকদের সামনে মিডিয়াতে খুব সুন্দর করে বলেছেন। আমারও সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে এই চুক্তিটা পড়ার, এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত চুক্তির বিভিন্ন ধারা, শব্দের অর্থে কি হতে পারে, এগুলা পড়ে দেখার সুযোগ হয়েছে। এবং লিগ্যাল পার্সন না হওয়ার পরেও মাহমুদুর রহমান সাহেব অত্যন্ত সুন্দর করে, যেটা আমি দাগ দিয়েছিলাম, যেটা আমি বলার জন্য নোট করেছিলাম, উনি খুব সুন্দর করে একবারে আই ক্যাচিং ওয়েতে বলে দিয়েছেন। কারণ উনি তো আসলে এই দায়িত্বগুলোতে ছিলেন। উনি এই জন্যই বলেছি চুক্তির হ্যাঁ একটা মজার মন্ত্রী এই প্রসঙ্গে একটা মজার গল্প মনে পড়লো আমার। মাহমুদুর রহমান সাহেব আরো ভালো স্পষ্ট বলতে পারবেন, আমি জাস্ট মানে ভাষা যতটুকু মনে আছে যে ভারতের এক মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী বাংলাদেশে আসলেন একটা চুক্তি করবার জন্য, সম্ভবত গ্যাস পাইপ লাইন বাংলাদেশের উপর দিয়ে মায়ানমারে যাওয়ার এরকম কিছু। মণিশঙ্কর আয়ার। তো তখন মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন যে চুক্তি তো ভালোই, এটা এরকম তো চুক্তি হতেই পারে, আন্তর্জাতিক আজকাল ওপেন মার্কেট, হাউএভার আই নিড 3 things from you। এটা কি ছিল মাহমুদুর রহমান সাহেব ভালো বলতে পারবেন, যে 3টি শর্ত দিয়েছিলেন। তো এটা হচ্ছে দর কষাকষি বলে। তো উনি আসলে বাস্তব অভিজ্ঞতার থেকেই কথাগুলো বলেছেন। আমি একটু বোধহয় আপনার কাছ থেকে জেনে নিই, প্রসঙ্গটা যেহেতু এসেই গেল জনাব মাহমুদুর রহমান সাহেব। আমি বলি 3টি শর্ত ছিল। একটি শর্ত দিয়েছিলাম যে বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য ঘাটতি আছে এটা কমাতে হবে, অর্থাৎ বাংলাদেশের পণ্য ভারতে যাতে রপ্তানি করা যায় তার জন্য ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো তৈরি করে রেখেছে ভারত, এগুলো উইথড্র করতে হবে। এটা ছিল শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2 ছিল যে আমরা যেন ভুটান এবং নেপাল থেকে আমরা বিদ্যুৎ, আমরা এই যে আজকে বিদ্যুতের গল্প শুনছেন, সেই গল্পটাই বলে রাখি জনগণের জন্য, যে এই বিদ্যুৎ আমদানি যাতে ভারত এবং নেপালে, ভুটান এবং নেপালে ওরা পানি বিদ্যুৎ উৎপন্ন করে, এই জন্য ওদের কস্ট অফ প্রোডাকশন অনেক কম হয়। তো সেই বিদ্যুৎ আমি ভারতের মধ্য দিয়ে যাতে আনতে পারি, সেই চুক্তি হতে হবে যে আমরা নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ কিনতে পারবো। এটা ছিল আমার 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত ছিল, কারণ ওনার প্রস্তাব ছিল মিয়ানমার থেকে তিনি গ্যাস নেবেন বাংলাদেশের ভিতর দিয়ে পাইপলাইন দিয়ে। 3 নম্বরে আমি বলেছিলাম, এটা শুনে রাখুন বাংলাদেশের জনগণ, আজকে যারা গ্যাসের অভাবে ভুগছেন তারা শুনে রাখুন আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যে ওই গ্যাস বাংলাদেশও ওই গ্যাস কিনবে, শুধুমাত্র ভারতের জন্য এই পাইপলাইন নিতে দেওয়া হবে না, ওই গ্যাসের একটা অংশ বাংলাদেশও ব্যবহার করবে। এই ছিল আমার 3 নম্বর চুক্তি। এগুলো মানা হলে আজকে বাংলাদেশের গ্যাসের অভাবও কিন্তু অনেকটা কমে যেত। থ্যাংক ইউ। ধন্যবাদ। সরি ব্যারিস্টার নাজির আহমেদ, আপনাকে ইন্টারাপ্ট করলাম, কারণ এই জিনিসটা উনি এই অভিজ্ঞতা থেকে আসলে আলোচনা করেছেন। আমি যেটা বলছিলাম যে সরকারের দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে, মন্ত্রীর প্রটোকল সম্মিলিত উপদেষ্টা, জানালি উপদেষ্টা ছিলেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, নিজ চোখে দেখেছেন, যার কারণে তার কথাগুলো অত্যন্ত বাস্তবসম্মত। তো আমি পুরো চুক্তিগুলা এবং এমওইউ পড়ে আমার কাছে মনে হয়েছে একবারে আপাতমস্তক একটা অসম চুক্তি। বলতে পারেন যে সবলের সাথে দুর্বলের চুক্তি, অথবা একতরফা চুক্তি, অথবা এক পক্ষের স্বার্থ রক্ষার চুক্তি। মানে আস্থা চুক্তি পড়লে পরে বাংলাদেশের স্বার্থ কোথায় রক্ষিত হয়েছে বা বাংলাদেশের ইন্টারেস্টটা কোথায়
ফার্দার করা হয়েছে, এক্সপান্ড করা হয়েছে, আমি পাই নাই। এবং এমওইউ যেটা এখানে অনেক ওয়াইডলি বলে দেওয়া হয়েছে, মানে ওয়াইডলি বলে দেওয়া হয়েছে এর ভিতরে আপনি সবকিছু কভার করে নিতে পারেন। যেমন ইট হ্যাজ বিন ডিসাইডেড, মানে গভর্নমেন্ট অলরেডি ডিসাইড করে দিছে, তো তাহলে আপনার এখানে আর থাকলো কি? এখানে বলা যেতে পারতো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এমওইউতে যে ট্রানজিট দেওয়ার সম্ভাব্যতার ব্যাপারে যাচাই করা হতে পারে বা দেখা যেতে পারে, এগুলা বললে হয়তো তখন কিছুটা রেস্ট্রিক্টেড থাকতো। কিন্তু বলা হয়েছে যে ট্রানজিটের ব্যাপারে ইট হ্যাজ বিন ডিসাইডেড, তখন তো আর কিছু আর থাকে না। এরপরে যে চুক্তিগুলো আসছে, এই চুক্তির ব্যাপারে যেটা মাহমুদুর রহমান সাহেব খুব সুন্দর করে বলেছেন যে আর্টিকেল 4 এর এতে মানে রেগুলার ফিজিক্যাল ইন্সপেকশন থেকে এক্সাম্পশন দেওয়া হয়ে গেছে। তার মানে কি যাবে, কেউ ইন্সপেকশন করতে পারবে না রেগুলার রুটিন। এটা তো বললাম যে অনেক সময় আছে যে আপনি হঠাৎ করে বা অকেশনালি, এইটাও না, রেগুলার রুটিন ইন্সপেকশনও করতে পারবেন না, যাচ্ছে তাই নেওয়া যেতে পারে। এই ইন্সপেকশনের ক্ষেত্রে ব্যারিস্টার নাজির আহমেদ, আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ব্রিটেন একসময় ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট ছিল, সেখানে এই এই জিনিসগুলো কিভাবে হয়ে থাকে? আমি আসবো এই ব্যাপারটা, আমি আসবো, আমার কথায় আসবে। এরপর আর্টিকেল 5(1)-এ খুব রাইটলি বলা হয়েছে যে প্রায়োরিটি স্পেস। আপনি দেখেন চুক্তির একটা পার্টি হচ্ছে, দুইটা পার্টির একটা পার্টি হচ্ছে বাংলাদেশ, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের ইন্টারনাল ব্যাপারগুলোর চেয়ে ভারতীয় ইয়েতে মানে এক্সাম্পশন দেয়া হবে। এবং এন্ডোভার ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, শ্যাল এন্ডোভার, অনেকটা মাস্টের কাছাকাছি। এখানে এর আগে কিন্তু ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে যে নো লেস উড বি ফেভারেবল ট্রিটমেন্ট উড বি অ্যাকর্ডেড, আর এরপরে আসছে শ্যালটা এত স্ট্রংলি ইউজ করা হয়েছে, এটা অনেক সময় বলা যায় ট্যান্টামাউন্ট অথবা অলমোস্ট মাস্টের জায়গা, মানে একবারে অব্লিগেশন দেয়া হয়েছে বাংলাদেশের কর্তৃপক্ষের উপরে আর কি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রথম সেন্টেন্সে বললো যে নো লেস ফেভারেবল, পরে আবার বলছে শ্যাল এন্ডেভার টু প্রোভাইড প্রায়োরিটি। এক্স্যাক্টলি। আমি আইনের চোখে দেখেন, যখনই আইন এবং সংবিধান সাংঘর্ষিক হয় তখন সব সময় সংবিধান প্রিভেইল করে। জি, ঠিক অনুরূপ ভাবে যখনই বাংলাদেশের স্বার্থ এবং ইন্ডিয়ার স্বার্থ বা মালামাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে যখন সংঘর্ষ দেখা দিবে, তখন ইন্ডিয়ার স্বার্থটা প্রিভেইল করবে। এই ধারাটা কিন্তু সেটাই মিন করছে। এবং এখানে শুধু মিন করা নয়, বরং বাংলাদেশ অথরিটির উপর অব্লিগেশন দেওয়া হয়েছে টু এনশিওর দ্যাট। আচ্ছা, এরপরে আর্টিকেল 8-এ দেখেন লেখা আছে যে মুভমেন্ট অফ কার্গোর ক্ষেত্রে কোনো এক্সাইজ ডিউটি or any other levy ইম্পোজ করা যাবে না। তাহলে কি জন্য বাংলাদেশ এটা করতে যাবে, কেন করলো, বাংলাদেশের লাভ কি? যারা সিঙ্গাপুর বা অন্যান্য দেশ হওয়ার মতো স্লোগান দিয়েছেন, একটা কাস্টম এক্সাইজ ডিউটিও সেখানে ইম্পোজ করতে পারবে না, কোনো চার্জ লেভি, অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ তো এটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনি একটা দেশের উপর দিয়ে মালামাল সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অজানা কেউ জানবেও না বাংলাদেশের অথরিটি কি যাচ্ছে, কিন্তু সেখানে আপনি একটা লেভি ইম্পোজ করতে পারবেন না, একটা কাস্টম এক্সাইজ পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন না। তাহলে এটা কিসের ইন্টারেস্ট বাংলাদেশ ফেলো বা সার্ভ করবে বাংলাদেশের? এরপরে 10 মার্চ 2019-এর যে চিঠিটা আমি পড়েছি, ওখানে ডকুমেন্টেশনে ট্রানজিটের পরিবর্তে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে মুভমেন্ট। রাইট, দেখেন আমি এটার কথাই বলছিলাম। যেমন দেখেন, বাংলাদেশ একটা সুভারেন কান্ট্রি, ইন্ডিয়া একটা সুভারেন কান্ট্রি, সুতরাং ট্রানজিট তো হবে রাইট ওয়ার্ড, কিন্তু সেখানে এইটাকে আপনি রিপ্লেস করলেন মুভমেন্টটা হয় বিশেষত মানে ইন্টারনাল কমিউনিকেশন বা ট্রান্সফারের ক্ষেত্রে, অথবা যদি কোনো ইকোনমিক রিজিওনাল বডি থাকে, যেমন ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন, তারা এমন ভাবে একীভূত হয়েছিল যে তারা কিন্তু ওই
ট্রানজিট বা ট্রান্সম্যানশিপের পরিবর্তে মুভমেন্টটা ইউজ করতো, কিন্তু বাংলাদেশ তো সেক্ষেত্রে যায় নাই। বাংলাদেশ ইন্ডিয়ার দুইটা আলাদা আইডেন্টিটি। হ্যাঁ, এটা এটা তো ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা কমন ইকোনমিক জোন না। ইকোনমিক জোন না। যদি মনে করেন Exactly. সার্ক সার্ক যেভাবে আগাচ্ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে, ওইটা যদি একটা পর্যায়ে গিয়ে যদি ইউর মতো হতো, তখন আপনি ওইটাকে ব্যাখ্যা দিতে পারতেন। জি, ব্যারিস্টার নাজির আহমেদ, আমি একটু এই পয়েন্টটা তার একটু ক্লারিফিকেশন নিতে চাচ্ছি আপনার কাছ থেকে। তাহলে এই যে মাহমুদুর রহমান সাহেব যেটা বলেছিলেন, শুরুতে থাকলো করিডোর, তারপরে ট্রানজিট, এবং 2018 সালে আমরা দেখছি যে তারা সিদ্ধান্ত নিচ্ছে মিটিং এ যে আমরা এখন থেকে মুভমেন্ট শব্দ দ্বারা ওগুলোকে রিপ্লেস করব। তাহলে আপনার কি মনে হয় যে এই মুভমেন্ট শব্দ দিয়ে আসলে জনগণকে একটা, মানে ইজ ইট ডিসেপটিভ, ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমার কাছে তো তাই মনে হচ্ছে, কারণ এটার তো আর কোনো উদ্দেশ্য আমি খুঁজে পাই নাই। এবং আমি আগেই বলেছি, প্রথমেই বলেছি যে এটা এত অসম চুক্তি, ইনইকুয়ালিটি অফ বার্গেনিং পাওয়ার। চুক্তিটা পড়লেই বোঝা যায় যে যারা ড্রাফট করেছে এবং যারা ওয়ার্ডগুলো এখানে নিয়ে আসছেন, যেমন এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে নোবেল শব্দ কেন ইউজ হবে? যেভাবে বাংলাদেশে অহরহ মহান সংসদ বলা হয়, কিন্তু সেখানে আবার গানের আড্ডাও হয়। তো এখন এই যে ওয়ার্ডগুলা বা আরো যে বিভিন্ন ওয়ার্ডগুলা চুক্তিতে আছে, আপনি ওই ওয়ার্ডগুলা বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ান কম্পিটেন্ট কি বলে সিভিল সার্ভেন্টরা তারা বুঝে শুনেই এখানে বসিয়েছে। কিন্তু আমাদের যারা ওই পাশে, তারা হচ্ছেন বলে যে ইনইকুয়ালিটি অফ বার্গেনিং পাওয়ার। বার্গেন করতে যে শক্তি লাগে, যে কম্পিটেন্ট লাগে, যে ব্যাকবোন লাগে, যে সাপোর্ট লাগে, যে ব্যাকআপ লাগে, সেটা তো নাই। আচ্ছা, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে লেনদেন নেই কোনো, শুধু দেন আছে, কোনো মানে নেওয়া দেওয়া কিছু নেই এখানে, না, শুধু দেওয়ার কথাই হচ্ছে। আচ্ছা, জি, এরপরে দেখেন আপনি 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 একটু আগে উল্লেখ করেছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারে। দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নটা ছিল একবারে শেষ পর্যায়ে, নামটা ছিল ইউরোপিয়ান ইউনিয়ন। এর আগে প্রথমে যখন এটা গঠিত হয়েছিল, এটা ছিল ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, যাকে বলে ইইসি। এরপরে এটা ক্রমবিবর্তনের মাধ্যমে চেঞ্জ হয়ে লেটেস্ট পজিশনে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা থেকে ইউকে বের হয়ে আসছে। তো যখন ঢুকবে, তখন কিন্তু ইউকে কিন্তু একবারে অরিজিনাল পার্টি ছিল না ইইসিতে, মানে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। তারা মাঝখানে ঢুকছে, তখন একটা অ্যাক্টের মাধ্যমে তারা ঢুকছে। এই অ্যাক্টটা পার্লামেন্টে তুমুল বিতর্ক হয়েছে। এরপরে সাংঘাতিক মিডিয়া কভার করেছে, পাবলিক ডিবেট হয়েছে, এরপরে আইন পাস হয়েছে, ঢুকছে। এরপরে যখন বের হয়ে আসলো, তখনও গণভোটের মাধ্যমে বের হয়ে আসছে। এবং একটা পর্যায়ে গভর্নমেন্ট চাইছিল পার্লামেন্টকে বাইপাস করে তারা আর্টিকেল 50 ট্রিগার করে বের হয়ে আসবে, কিন্তু সুপ্রিম কোর্ট গভর্নমেন্টের একবারে টুটি চেপে ধরে বলছে, না, ইউ হ্যাভ টু গো ব্যাক টু পার্লামেন্ট। এবং পার্লামেন্টে সেখানে পাস হয়ে এরপরে আর্টিকেল 50 ট্রিগার করে বের হয়ে আসতে হয়েছে। আমি এই জিনিসটা কেন আনলাম? বাংলাদেশের সংবিধানের 145 বা কতে আছে, all treaties with foreign countries shall be submitted to the president who shall cause them to be laid down before parliament. অর্থাৎ বাংলাদেশের সাথে বিদেশের যে কোনো চুক্তি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছে প্রতিস্থাপন করতে হবে এবং রাষ্ট্রপতি পার্লামেন্টে লে ডাউন করবেন। এইটা সাংবিধানিক ম্যান্ডেট, এবং শব্দটা ইউজ করা হচ্ছে শ্যাল, এখানে মে বা ডিসক্রিপশন ইউজ করা হয় নাই। কিন্তু আমি জানি না আমাদের শ্রদ্ধেয় মাহমুদুর রহমান সাহেব জানেন কিনা না, পার্লামেন্টে কখনো এই চুক্তি তোলা হয়েছিল কি না, আমার জানা নেই। যদি তোলা না হয় তাহলে ডাইরেক্টলি কনস্টিটিউশনের 145 ক ভায়োলেশন করা হয়েছে। অথচ মন্ত্রী বা প্রধানমন্ত্রী যখন শপথ নেন, এই শপথের শব্দগুলো হচ্ছে আই উইল ডিফেন্ড, প্রিজার্ভ and protect the constitution. তাহলে কি হলো? এই আর্টিকেল 145A ভায়োলেট করে তার শপথের বাক্যগুলো ভায়োলেট করলেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রী বা যেই দায়িত্বে থাকেন। তো এই হচ্ছে মানে সাংবিধানিক ভায়োলেশন। কিন্তু আমার কথা হচ্ছে
এই চুক্তি থেকে বাংলাদেশ কি পেল? একটা জিনিস আপনি এবং সম্ভবত মাহমুদুর রহমান সাহেব বলছিলেন যে এমওইউতে ইন্ডিয়া, বাংলাদেশ টু ইন্ডিয়া বলা হয়েছে, কিন্তু এখানে তো এই চুক্তিতে নেপাল ভুটানের কথা চলে আসতে পারতো। বাংলাদেশ লাভবান হতো যদি মনে করেন দুটা পক্ষের স্বার্থ যদি সেখানে জড়িত থাকতো এবং স্বার্থ রক্ষার জন্য হতো, তাহলে ইন্ডিয়া যেভাবে বেনিফিটেড হয় বাংলাদেশও তো বেনিফিটেড হওয়ার কিছু প্রভিশন থাকতো। কিন্তু এখানে তো নেপাল ভুটান কোন শব্দ এই চুক্তিতে ছিল না এবং নাই। এবং এই চুক্তি আমি যেটা মনে করি এইখানে বোধহয় আমি একটু কোশ্চেন করতে যাচ্ছি ব্যারিস্টার নাজির আহমেদ, মানে জাস্ট আমার অজ্ঞতা হতে পারে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা বাইলেটারাল এগ্রিমেন্ট। সো আই এম নট ভেরি শিওর যে এই বাইলেটারাল এগ্রিমেন্টে থার্ড ফোর্থ কান্ট্রির কথা আসবে কেন। কিন্তু আমি এটা এগ্রি করি যে মাহমুদুর রহমান সাহেব যখন বলেছিলেন যে শর্ত দিয়েছিলেন যে তোমরা যদি এটা চাও তাহলে আমাকে এটা দিতে হবে, সো দ্যাটস ফাইন। কিন্তু না, এখন না, আপনি রাইটলি বলেছেন। আমি যখন আরেকটা পক্ষের সাথে, বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে বার্গেনিং এ যাবে, তখন ইন্ডিয়া তো চাইবেই তার সর্বোচ্চ বেনিফিট নেবে, কিন্তু আমাকে তো বলতে হবে যে লুক, আমি তো আই এম প্রিপেয়ার টু ডু দ্যাট, কিন্তু আমার হচ্ছে এই স্বার্থ জড়িত। এই দুইটাকে অ্যামালগেট করে একটা এমওইউ হতে পারতো, যার ফলশ্রুতিতে এই চুক্তির ইয়েটা আসতে পারতো, এবং বাংলাদেশ কিন্তু এর পরক্ষণে নেপাল এবং ভুটানের সাথে চুক্তিতে যেতে পারতো, অথবা ওই দুইটা দেশকে এনে বহুমুখী চুক্তি হতে পারত। এইটা তো কম্পিটেন্সের বা দেশপ্রেম বা দেশের স্বার্থ যারা চিন্তা করে তাদের দরকার। এখন এমইউতে আপনি একবারে পুরো দরজা বন্ধ করে আপনি একবারে ইট হ্যাজ বিন ডিসাইডেড বলে দিয়ে দিলেন, তখন তো আর রুম ফর নেগোসিয়েশন নাই। তখন তো এরই আলোকে সিভিল সার্ভেন্টরা তারা একবারে প্রিসাইসলি যেটা দরকার ওইটা তারা নিয়ে আসছেন। বাংলাদেশের সিভিল সার্ভেন্টরা সেটা হয়তো ভালো করে কম্পিটেন্টলি দেখতেও পারেন নাই বা দেখার সুযোগও পান নাই, অথবা হয়তো তাদের অন্য চাপও থাকতে পারে। তারপরে আমরা স্পষ্টভাবে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাতে, যে আমরা যে এইমাত্র শুনলাম যে শ্রদ্ধেয় মাহমুদুর রহমান সাহেব তার সময়ে জ্বালানি উপদেষ্টা থাকাকালীন সময়ে মণিশঙ্কর রায়ের কাছে যেভাবে শর্ত দিচ্ছেন, নিজের দেশের স্বার্থে শর্তগুলো দিচ্ছেন, আমরা এখানকার আজকের বর্তমান সরকারকে বা বর্তমান সরকারের সাথে যারা আছেন তাদের কাউকে কোনো শর্ত আরোপ কেন, কোনো কিছুই দেশের স্বার্থে কোনো একটি কথাও বলতে দেখছি না এই চুক্তিতে। ইজ দিস দ্য কারেক্ট সামারি? এটা আচ্ছা, মনে করেন জাপানের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমেরিকা। হিরোশিমা নাগাসাকিতে দুইটা অ্যাটম বোম ফেলে জাপানের কি ক্ষতি করেছে মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু যখন আপনি ইকোনমিক টাইজ এবং কানেকশন চুক্তিতে যাবেন, তখন আপনি দেখবেন যে তাদের স্বার্থ রক্ষা করে অত্যন্ত ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়েছে। এখন আপনি যখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে চুক্তি করাতে যাবে, চুক্তির আগেই যদি বলে যে ইন্ডিয়া আমাদের এত পরীক্ষিত বন্ধু, এই করেছে সেই করেছে, এই দিয়েছে সেই দিয়েছে, তারপর মাইন্ডসেটটা যদি সেভাবে থাকে, তখন আপনার ইন্টারেস্টটা তো আপনি পুট ফরওয়ার্ড করতে পারবেন না। তখন তো আপনি ওই বার্গেনিং টেবিলে তো আপনি একটা সাবকনসিয়াস মাইন্ডে আপনি একটা সাবসার্ভিয়েন্ট পজিশনে চলে গেলেন, আপনার পজিশনটা তুলতে পারবেন না। আপনি যদি দিল্লিতে বা ওখানের একটা গুরুত্বপূর্ণ ইয়েতে যদি চুক্তির জন্য মিটিং এ যান, আর মিটিংটা যদি আপনার একটা হলিডের পারপাস হয়, দেশের স্বার্থ কম্পিটেন্টলি পুট ফরওয়ার্ড করার চেয়ে, তাহলে আপনি কি আশা করতে পারেন? জি না, থ্যাংক ইউ ব্যারিস্টার নাজির আহমেদ সাহেব। আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আর কোন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা চুক্তি থেকে আপনার মনে হচ্ছে যে উল্লেখ করা প্রয়োজন, এরকম কিছু থাকলে আমরা কিছুক্ষণ পরেই আপনার কাছে ফিরে আসবো আবার। তার আগে আমরা একটু জনাব মাহমুদুর রহমান সাহেবের কাছে আর একবার যাব। আমরা তো দেখলাম যে সম্ভবত ওটা 2002 বা 2003 সাল ছিল, যে আপনি কিভাবে দ্বিপাক্ষিক নেগোসিয়েশন করলেন বা দর কষাকষি করলেন যে নিজের দেশের সাথে। তো আচ্ছা, 2006 সালের দিকে করলেন। তো আমরা আজকাল সেটা দেখতে পাচ্ছি না। আমার প্রশ্ন খুব সহজভাবে, যে আজকে আপনি যদি দায়িত্বে থাকতেন তাহলে আপনি এটাকে কিভাবে করতে চাইতেন, সেই প্রশ্নটা। আর আরেকটি কথা, যে ব্যারিস্টার নাজির সাহেব যেটি বললেন যে এটা টোটালি ভায়োলেশন অফ 145A অফ দ্য কনস্টিটিউশন।
আমি একটু অবাক হচ্ছি এটা শুনে যে কনস্টিটিউশনের ভায়োলেশন যদি হয়ে থাকে তাহলে আমাদের বিরোধী দলের কেউ কি এটার বিষয়ে অবহিত নন? তাদের হোয়াট ডু দে সে অ্যাবাউট দিস? জি জনাব মাহমুদুর রহমান সাহেব। প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে আমি এই ধরনের কোনো বায়োল্যাটারাল চুক্তি করতামই না। জোনাল কানেক্টিভিটির প্রয়োজন আছে। বিশ্বে আপনার যদি ট্রেড অ্যান্ড কমার্স বাড়াতে হয় তাহলে কানেক্টিভিটি বাড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো বিতর্কও নাই। তাহলে আমি যেটা করতাম সেটা হলো যে একটা জোনাল কানেক্টিভিটির চুক্তি করতাম, এবং সেই জোনাল কানেক্টিভিটিতে আমি 3টে এলিমেন্ট রাখতাম। প্রথম এলিমেন্ট যেটা থাকতো সেটা হলো এই চুক্তি হতে হতো বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান এবং নেপাল 4টা দেশের মধ্যে, এবং 4টা দেশের স্বার্থে এই চুক্তি হতে হতো। 4টা দেশের পণ্য পরিবহন এটা সহজ করা যেত, তাতে আমরাও লাভবান হতাম। আমরা ভুটান নেপালে এক্সপোর্ট করতে পারতাম, ভুটান নেপালও লাভবান হতো, কারণ আপনারা জানেন যে ভুটান নেপাল ল্যান্ডলক কান্ট্রি, তারা ভারতের প্রতি খুব বেশি ডিপেন্ডেন্ট। এবং আপনারা জানেন যে ভারত কতবার নেপালের উপরে এমবার্গো দিয়েছে, প্রত্যেক সরকারই একবার করে নেপালের উপরে এমবার্গো দিয়েছে। এমনকি ভারত এতটাই হৃদয়হীন, এতটাই নির্মম যে নেপালে বিরাট ভূমিকম্প হওয়ার পরে, সম্ভবত এটা 2016 সালে ভূমিকম্পের পরে, ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছিল নেপালে, ভূমিকম্পের পরে তারা এমবার্গো দিয়েছিল নেপালের উপর। তাহলে নেপালের জন্য সুবিধা হতো, ল্যান্ডলক কান্ট্রি এই কারণে। তাহলে এটা একটা জোনাল কানেক্টিভিটি চুক্তি হওয়া দরকার ছিল। এটা গেল এক। এটা সেকেন্ড এলিমেন্ট যেটা থাকতো যে পরবর্তী সময় আমরা এটা পুরো সার্কের ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারতাম, এবং সার্কের সবগুলো দেশ এটার থেকে উপকৃত হতো। আমি এখান থেকে আফগানিস্তান পর্যন্ত যেতে পারতাম, আফগানিস্তানের পণ্য আফগানিস্তান থেকে এখানে আসতে পারত। তাহলে আমরা এজ এ রিজন, আপনারা জানেন যে সাউথ এশিয়া পৃথিবীর সব থেকে ডেন্সলি পপুলেটেড রিজন, পৃথিবীর প্রায় 25% মানুষ সাউথ এশিয়ায় বসবাস করে, কিন্তু আমাদের ইন্টারনাল ট্রেড অত্যন্ত কম, ইন্টার রিজিওনাল ট্রেড অত্যন্ত কম। সেই ট্রেডটা বাড়তো যদি আমরা জোনাল অ্যাপ্রোচ দিতাম। তাহলে এটার সেকেন্ড এলিমেন্ট থাকতো যে আফটার এ সার্টেন পিরিয়ড এই জোনাল চুক্তি যদি সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই 4টা দেশ ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটান মিলে, তাহলে পরবর্তীতে সার্কের বাকি 4টা দেশকেও আমরা এর মধ্যে ইনক্লুড করে নেব, আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এবং তারপরে SAARC+1 একটা থাকতে পারতো। SAARC+1 আমি কি বলছি আপনি দেখুন, SAARC+1 মানে হচ্ছে চীনকে আমরা এটার সাথে যোগ দিতে পারতাম। তাহলে চীন এবং সাউথ এশিয়ার জনগণ যদি একসঙ্গে ট্রেড করতে পারতো, তাহলে চিন্তা করুন আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট, জোনাল ইকোনমিক ডেভেলপমেন্ট কতটা ভালো হতো। তাহলে এরা যদি সত্যি দেশপ্রেমিক হতো, তাহলে এই পয়েন্টগুলো তারা চিন্তা করে এভাবে চুক্তি করতো। এই হচ্ছে আপনার প্রথম জবাব। আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, দ্বিতীয়টাতে যাওয়ার আগে একটু ইন্টারাপ্ট করবো, সরি। সেটা হচ্ছে আমার মানে খুবই কৌতূহল হচ্ছে, আমি কমপ্লিটলি বুঝতে পেরেছি যে জোনাল বা ইকোনমিক জোন করতে পারলে এটা অফকোর্স খুবই বেনিফিশিয়াল হতো, কিন্তু বাইলেটারাল কোনো এগ্রিমেন্ট যদি মিউচুয়ালি বেনিফিশিয়াল হয়, যেমন আজকের যে চুক্তি, এটা মিউচুয়ালি বেনিফিশিয়াল, ভারতের সাথে কোনো মিউচুয়াল মানে বেনিফিশিয়াল চুক্তি সম্ভব না। কেন সম্ভব না আপনাকে বলছি। ভারত এতই ক্ষমতাবান, এতই বড় ভারত, যে ছোট দেশ বাংলাদেশের পক্ষে ইকুয়াল ফুটিং এ আপনি কোনো চুক্তি করতে পারবেন না। যেমন ধরুন, ভারত নেপালের উপরে তারা ট্রানজিট বন্ধ করে দিয়েছে, তারা ব্লকেট করেছে। বাংলাদেশ কি কল্পনা করতে পারে ভারতের বিরুদ্ধে ব্লকেট করে বাংলাদেশ টিকে থাকবে? বাংলাদেশ যেই মুহূর্তে ভারতের বিরুদ্ধে ব্লকেট করবে, সেটাকে ভারত বলবে যে বাংলাদেশ এটা যুদ্ধ ঘোষণা করেছে। এটা নাজির সাহেব বুঝতে পারবেন, এটা যুদ্ধ ঘোষণা করেছে, এবং যুদ্ধ ঘোষণা করে ভারত তখন প্রিএমটিভ স্ট্রাইক করতে পারবে বাংলাদেশের উপরে। কাজেই এই ধরনের কোন চুক্তি বাংলাদেশের জন্য ভারতের সাথে করা মানে আপনি আপনার স্বাধীনতা বিসর্জন দিচ্ছেন। কাজে এই ধরনের বাইল্যাটারাল মিউচুয়ালি বেনিফিশিয়াল চুক্তি ক্ষুদ্র বাংলাদেশের সাথে, ইন্ডিয়ান এলিফ্যান্ট, অনেকে জানেন তো ইন্ডিয়াকে ইন্ডিয়ান এলিফ্যান্ট বলে, ইন্ডিয়ান এলিফ্যান্টের সাথে সম্ভব না। কাজে এই আলোচনা কোনো স্কোপ নাই আমাদের। আপনি দেখেন না ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে আপনি কি করতে পারছেন? আপনি কিছু করতে পেরেছেন আজ পর্যন্ত? ভারত যে আপনাকে তিস্তায় পানি দিচ্ছে না, আপনাকে 58টা না 54টা ইন্টারন্যাশনাল রিভার সংযুক্ত করে আপস্ট্রিম থেকে পানি নিয়ে যাচ্ছে, আপনি কি করতে পেরেছেন? একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব গঙ্গা চুক্তি নিয়ে
ওই ফারাক্কা বাঁধ নিয়ে তিনি ইউএনএ যেতে পেরেছিলেন, এবং পরবর্তীকালে বেগম খালেদা জিয়া 1991 সালে প্রধানমন্ত্রী হয়ে তিনি সাধারণ পরিষদে এটা উত্থাপন করেছিলেন। এছাড়া আপনি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে আজ পর্যন্ত আপনি কোনো আওয়াজ তুলতে পারেন নাই। কাজেই এসব চুক্তি ভারতের সাথে সম্ভব নয়। এটা গেল প্রথম জবাব। এটা ভারতের সরকারের অ্যাটিটিউডের কারণেও সম্ভবত, তাদের ইচ্ছাই নেই। অবশ্যই ভারতের সাথে, আপনি মনে রাখবেন যে সাউথ এশিয়াতে ভারত ইজ এ হেজেমনিক পাওয়ার, এবং এই হেজেমনিক পাওয়ার প্রত্যেকটা দেশের উপরে আধিপত্য বিস্তার করতে চেয়েছে। 1947 সালের পর থেকে প্রতিটি প্রতিবেশীর বিরুদ্ধে ভারত সামরিক আগ্রাসন চালিয়েছে। আপনি যদি সাউথ এশিয়ার ইতিহাস পড়েন 1947 অনওয়ার্ড, তাহলে দেখবেন এভরি সিঙ্গেল কান্ট্রি তার বিরুদ্ধে ভারতীয় সামরিক অ্যাগ্রেশন তারা করেছে। সেটা কোনো রাষ্ট্র বাদ নাই এই পুরো সাউথ এশিয়াতে। তো সেই রকম একটা আগ্রাসী রাষ্ট্রের সাথে আপনি কিভাবে দ্বিপাক্ষিক চুক্তি করে আপনার স্বার্থ রক্ষা করবেন? এটা গেল একটা। আর বিরোধী দল কেন সাংবিধানিক এই প্রশ্ন তোলে নাই, সেটার জবাব বিরোধী দলই দেবে। কিন্তু বিরোধী দলের পক্ষে আমি একটা কথা বলবো, আপনাদের হয়তো মনে নাই যেটা যে 2010 সালে শেখ হাসিনা এই যে কমিউনিকে করে আসার পরে, যেই কমিউনিকের দোহাই দিয়ে বাংলাদেশের পরবর্তীতে সকল স্বাধীনতা বিসর্জন দেওয়া হয়েছে, আসার পরে বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করে তিনি জানতে চেয়েছিলেন যে কি কি শেখ হাসিনা ভারতের কাছে দিয়ে এসেছিল, এবং বেগম খালেদা জিয়া সেই সময় দাবি জানিয়েছিলেন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করতে হবে। কাজেই বিরোধী দল যে বলে নাই, কথাটা ঠিক না সম্পূর্ণভাবে। আপনি বলতে পারেন বিরোধী দলের সেই শক্তি হয় নাই যে শেখ হাসিনাকে বাধ্য করে এই চুক্তি জনগণের কাছে দেওয়ার জন্য। সেই শক্তি হয় নাই কেন আপনারা জানেন? একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, শোনেন, যে ফ্যাসিস্ট সরকার রাতারাতি জ্বালানি তেলের দাম 50% বাড়িয়ে দিতে পারে, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকলে কোনো সরকারের পক্ষে এটা সম্ভব। এটা কেন পেরেছে বর্তমান সরকার, শেখ হাসিনা কেন পেরেছেন? কারণ তিনি জানেন জনসমর্থনের তার কোনো প্রয়োজন নাই, তাকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে হয় না, তিনি বন্দুকের নলের উপরে ক্ষমতায় আছেন। কাজেই জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নাই, কাজেই তিনি অকাতরে সংবিধান লঙ্ঘন করে চলেছেন। কাজেই এখানে বিরোধী দলের খুব করার কিছু নাই, যদি না বাংলাদেশের জনগণ জেগে ওঠে এবং এই ফ্যাসিস্ট সরকারকে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে, সেই পর্যন্ত আমাদের সহ্য করে যেতে হবে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান। আমি ফিরে যাচ্ছি ব্যারিস্টার নাজির আহমেদ সাহেবের কাছে। জি, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আর কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখান থেকে মিস করছি কিনা যেটা জনগণের জানা দরকার। আমি 2-3টা পয়েন্ট আমি বলবো। প্রথম হচ্ছে অ্যামেন্ডমেন্টের ব্যাপারে। দেখেন, অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আর্টিকেল কি বলে 11-এ দুই পক্ষের সম্মতিক্রমে, অর্থাৎ বাংলাদেশ চাইলেও কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারবে না চুক্তির কোনো ধারা বা কোনো টার্ম আনলেস ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ান্টস অর অ্যাপ্রুভস। তার মানে কি? তার মানে হচ্ছে এই চুক্তি বাংলাদেশ চাইলেও চেষ্টা করেও চেঞ্জ করতে পারবে না। অথচ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে উচিত ছিল যে ইদার পার্টি, দুপক্ষের কোনো পক্ষই যদি অসন্তোষ বা রিজার্ভেশন থাকে, তারা নোটিশ দিলে ওই দ্বারা বা ওই টার্মস ইনইফেক্টিভ বা স্টল হয়ে যাবে, এই ধরনের দ্বারা থাকা উচিত ছিল। কিন্তু বলা হয়েছে সাবজেক্ট টু রেসপেক্টিভ পার্টিজ কনসেন্ট। তো ইন্ডিয়া তো কনসেন্ট দেবে না, কারণ তাদের পক্ষে, তাদের স্বার্থে তারা তো কখনো দিবে না। এরপরে ডিসপিউট রেজলিউশনের ব্যাপারে আর্টিকেল 12-তে বলা হয়েছে যে উভয় পক্ষ আলোচনার ভিত্তিতে, বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবে, যেখানে অলরেডি পররাষ্ট্রমন্ত্রী বলে ফেলছেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। তো এই ধরনের কথাবার্তা, উদ্ভট কথাবার্তা যারা বলেন, তাদের পক্ষে এখানে মিউচুয়াল ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে সমাধান করবেন, এটা তো সুদূর পড়া হতো। আরেকটা হচ্ছে ওই যে যেটা মাহমুদুর রহমান সাহেব খুব সুন্দর করে বলেছেন যে আপার হ্যান্ড যদি থাকে, তখন ওই যে মিউচুয়াল বেনিফিটের ব্যাপারে দুর্বল পার্টির কোনো বক্তব্য আমলেও নেওয়া হয় না এবং কিছু করতেও পারে না। এটা কি ইন জেনারেল এটা হয়ে থাকে, নাকি আসলে এটা অ্যাটিটিউড বাই অ্যাটিটিউড ভ্যারি করে? কারণ আমি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে এরকম এতটা বৈষম্যপূর্ণ
কোনো চুক্তি কখনো দেখিনি বা শুনিনি অ্যাকচুয়ালি, অথচ তাদের মধ্যে শক্তির তারতম্য আছে, বা অন্যান্য দেশের সাথে এই অস্ট্রেলিয়ার আশেপাশে যেই ফিজি সহ যারা আছে তাদের সাথে এমন বৈষম্যপূর্ণ আচরণ দেখিনি। এবং এই এলাকার জনগণও অস্ট্রেলিয়ার প্রতি বাংলাদেশ, নেপাল, অন্যান্য জনগণরা যেরকম মানে অত্যন্ত ক্ষেপে আছে ভারতের এই আচরণের প্রতি, সেরকম দেখি না। জি না, এইটা শিবলি সাহেব, এইটা তুলনা করে পারবেন না। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, জিও পলিটিক্স, এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিক অবস্থা কোথাও আপনি পাবেন না। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এমন দেশ আছে যে দেশের কোনো এয়ারপোর্ট নাই, অন্য দেশে এয়ারপোর্ট ইউজ করে তারা দেদারসে চলাফেরা করতেছে, তাদের তো কোনো বাধা হচ্ছে না। বা পৃথিবীর অনেক দেশ আছে ল্যান্ডলক কান্ট্রি, আরেক দেশের মাধ্যমে সেখানে সিতে পোর্টে যেতে হয়, তো সেখানে তো সমস্যা হচ্ছে না। পৃথিবীর কোন দেশে পাবেন যে বর্ডারে অহরহ মানুষ কিলিং করা হচ্ছে? সুতরাং এটা ওখানে তুলনা করলে পাবেন না। ওই জন্য আমি বলছি যে এটা আসলে ভারতের যে অ্যাটিচিউডটা, এই অ্যাটিচিউড ইজ এ প্রবলেম। হ্যাঁ, মানে এটা বড় দেশ ছোট দেশের চাইতে তাদের এই মানসিকতাই নেই যে আমরা বড় ছোট সবাই মিলেমিশে থাকবো। দ্যাটস হোয়াট ইট লুকস লাইক, ইজন্ট ইট? মাইন্ডসেটের সাথে সাথে অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো হয়তো এক্সপ্লোর করলে অনেক সময় লাগবে, কিন্তু বিভিন্ন কারণে আপনি যেটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন, বা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অনেক ছোট দেশ বড় দেশের মধ্যে দেখতে পাচ্ছেন, এইটা বাংলাদেশ ইন্ডিয়াতে দেখতে পাবেন না। এই জন্যই এই ধরনের অবস্থার মধ্যে মিডিয়েশনের জন্য একটা পাওয়ারফুল বা তৃতীয় পক্ষকে রাখা হয়, কিন্তু বাংলাদেশে তো সেটা নাই। সেটা আলোচনার ভিত্তিতে, কিন্তু আলোচনার ভিত্তিতে কিভাবে হবে? এমন কথাবার্তা যেগুলা বলেন, এখন মনেই হয় না কি বাংলাদেশের মাননীয় মন্ত্রী বলছেন না ইন্ডিয়ার কোনো মন্ত্রী বলছেন। মানে বাংলাদেশের মন্ত্রী বাংলাদেশের হয়ে এমন কথা বলছেন, সম্পূর্ণ কথা যায় ইন্ডিয়ার পক্ষে। তো সেখানে আপনি সমাধানে যাবেন কিভাবে? সেখানে আপনি ডিউ শেয়ার পাবেন কিভাবে? এই জন্য আপার হ্যান্ডে থাকলে পরে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পারিপার্শ্বিক অবস্থায় বাংলাদেশ জাস্টিস পাবে না। এবং আপনি বিভিন্ন বাদের ব্যাপারে তো মাহমুদুর রহমান সাহেব বলেছেন, এটা তো একবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। আর 3 নম্বর আমি একটা পয়েন্ট উল্লেখ করতে চাই। মনে করেন ফর এক্সাম্পল নেপাল এবং ভুটানকে এই চুক্তির আওতায় নিয়ে আসা হলো, বাংলাদেশ এবং ভারত আছে। ভারত কি কখনো মানবে যে নেপাল এবং ভুটানে বাংলাদেশ শিপ পাঠাবে, কার্গো পাঠাবে, কিন্তু রেগুলার ফিজিক্যাল ইন্সপেকশন করা যাবে না ইন্ডিয়ার ভূখণ্ডে? কখনো মানবে? কল্পনাই করা যায় না। কিন্তু আমাদের দেশের সিভিল সার্ভেন্টরা বা গভর্নমেন্টের যারা কর্তা ব্যক্তিরা তারা কিন্তু দেদারসে মানে মেনে নিয়ে আসছে নাকি। হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি প্রমাণ যে মাহমুদুর রহমান সাহেব যেই জিনিসগুলো চেয়েছিলেন 2006 সালে, সেটাই তো তারা মানেনি। যে নেপাল থেকে ভুটান থেকে আমরা ইলেকট্রিসিটি আনবো তোমাদের ল্যান্ডের উপর দিয়ে, সেটাই তো তারা মানেনি, আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই। এবং আপনি চিন্তা করেন এটা কতটুকু সিগনিফিকেন্ট এবং কতবা রামিফিকেশন হতে পারে। আপনি একটা স্বাধীন দেশের ভিতর দিয়ে আপনার কার্গো যাচ্ছে, শিপমেন্ট যাচ্ছে, কিন্তু আপনি ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারবেন না। তার মানে আপনি অস্ত্র সহ নিউক্লিয়ার পাওয়ার পর্যন্ত আপনি পাঠাতে পারেন, ফিজিক্যাল ইন্সপেকশন করতে পারবেন না। মানে আপনি যদি ওয়ার্স্ট সিনারিতে যান এবং যেগুলো আপনার বিপক্ষে ইউজ হতে পারে, তাহলে আপনার এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের কনসেপ্টটা কোথায় গেল? নর্মসটা কোথায় থাকলো? ধন্যবাদ ব্যারিস্টার নাজির আহমেদ। চমৎকার আলোচনা। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি অবৈধ সরকারের ভয়াবহ চুক্তি, দেশ বিরোধী চুক্তি নিয়ে আমাদের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আমরা পালন করে যাব আপনাদের সামনে। তাহলে অনেক অনেক ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান এবং ব্যারিস্টার নাজির আহমেদ। আপনারা কষ্ট করে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে চুক্তিগুলোকে দেখে জনগণের সামনে তুলে ধরবার যে দায়িত্বটি পালন করেছেন, ইনশাআল্লাহ জনগণের এটা কাজে লাগবে, মানুষ এটা নিয়ে কথা বলবে এবং এই অবৈধ সরকারকে প্রশ্নের সম্মুখীন করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো সবার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।